যদি কোনো বিএলও এ কথা বলে থাকে যারা মাইগ্রেন্ট লেবার ভিন্ন রাজ্যে কাজে আছে তাদেরকে ফিজিক্যালি অ্যাপিয়ার হতে হবে, সেই বিএলও ভুল তথ্য পরিবেশন করছে। আমি আপনাদের জানিয়ে রাখি মিডিয়ার মাধ্যমে, যারা পরিযায়ী শ্রমিক আছেন তাদের উদ্দেশ্যে আমার বার্তা যে আপনারা নয়, আপনাদের পরিবর্তে আপনাদের পরিবারের 18 বছরের ঊর্ধ্বে কোনো মেম্বার গিয়ে আপনার ফর্মটা সাবমিট করতে পারে। এই রাইটটা আমরাই ডিমান্ড করেছিলাম নির্বাচন কমিশনের কাছে। আপনারা দেখবেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সার্কুলার দেওয়া হয়েছে। সুতরাং যারা ভিন্ন রাজ্যে কাজে আছেন তারাও আতঙ্কিত হবেন না, আপনারা ওখানে থাকুন। আমাদের দুটো প্রস্তাব ছিল, হয় তাদেরকে পরিবারের লোককে দিয়ে হিয়ারিং কমপ্লিট করতে হবে, অন্যথায় ভার্চুয়াল হিয়ারিং করতে হবে। এই আমাদের দুটো প্রস্তাব ছিল। ভার্চুয়াল হিয়ারিংটা এখনো অ্যালাউ হয়নি, কিন্তু আপনারা জেনে রাখুন তাদের পরিবারের কেউ গেলে সেটা হয়ে যাবে। তবে একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করে নিয়ে আপনাকে যেতে হবে। আমি আপনাকে কি বলি, আপনি সিধে ভিডিওতে চলে যাবেন, ভিডিওতে গিয়ে নেবে, বিএলও নেবে না, ইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, এইআরও অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, তাদের সাথে কথা বলবেন। আমি খারাপ কাউকে বলছি না, অনেক বিএলও সঠিকভাবে এখন নিয়মটাই জানে না, তারা কি করবে বেচারি, অনেকে বিএলও জানে না। তাই আপনারা আতঙ্কিত হবেন না, যে প্রশ্নটা করেছে উত্তর পেয়েছেন। আপনাদের এখান থেকেও কেউ যদি ভিন্ন রাজ্যে কাজে যেয়ে থাকে তাকে এই হিয়ারিংয়ের জন্য আসতে লাগবে না, তার পরিবর্তে একটা ফর্ম, অনেক জেরক্স সেন্টারে দেখবেন এখন চলে গেছে, ফর্মটা নেবেন, যে যা ক্রাইটেরিয়া আছে ফিল আপ করে সেটা এক্সট্রা সাথে নিয়ে যাবেন। আর যে যাচ্ছেন তার একটা ভ্যালিড ডকুমেন্টস নিয়ে যাবেন, অরিজিনাল একটা জেরক্স করে। আর কারো কোনো কোশ্চেন আছে এসআইআর নিয়ে? এই যে হয়রানি হচ্ছে, অল পার্টি মিটিং থেকে একটা ডিসিশন নেওয়া যে এর বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া যেতে পারে। আপনারা জানেন যেভাবে আপনার নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছিল আপনার পেহেলগাঁওতে, তারপরে মোদিজি কেন্দ্রীয় সরকার অল পার্টি মিটিং ডেকেছিল। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে যা ব্যবস্থা নেবেন সেটাকে আমরা সমর্থন করব, অর্থাৎ অল আউট ব্যবস্থাতে যান। অল পার্টি মিটিংয়ে ডিসাইড হয়েছিল। তো পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জির উচিত অল পার্টি মিটিং ডাকা। এই অল পার্টি মিটিং ডাকলে কেউ যাক আর নাই যাক, বাংলার মানুষের স্বার্থে, ভাঙড়ের মানুষের স্বার্থে, অহেতুক হয়রানি আতঙ্কে নিরাসনের জন্য মমতা ব্যানার্জির পাশে বা ওই টেবিলে গিয়ে কেউ বসুক আর নাই বসুক, ভাঙড়ের বিধায়ক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান বাংলার মানুষের স্বার্থের জন্য ওই টেবিলে বসবে এবং সমস্যার সমাধানের রাস্তা বাতলে আসবে। আমি বলছি, কিন্তু ডেকেছে মমতা ব্যানার্জি, কাউকে ডাকেনি, কিন্তু পেরেশানি হচ্ছে কারা? বাংলার মানুষ। দ্বিতীয় প্রস্তাব দিয়েছিলাম কি জানেন? নিন্দা প্রস্তাব পাস করানো হোক অ্যাসেম্বলি হাউসের মধ্যে। রাজ্য সরকারের ক্ষমতা আছে, বিধায়ক সংখ্যা এদের বেশি। যেভাবে অমর্ত্য সেন থেকে শুরু করে আর স্যার যারা আছেন তাদের পরিবার থেকে শুরু করে যেভাবে সাধারণ নাগরিককে হয়রানি করা হচ্ছে, এই মর্মে বিধানসভায় একটা নিন্দা প্রস্তাব পাস করানো হোক। আমি অনেক সময় বিধানসভায় ভোটাভুটিতে অংশগ্রহণ থেকে বিরত থেকেছি অনেক সময়, আর দু একটা ক্ষেত্রে শাসককে আমি ভোট দিয়েছি বাংলার মানুষের জন্য, দু একটা ক্ষেত্রে বৃহত্তর স্বার্থে বাংলার। তো আমি আজকে এখানে অদা করে যাচ্ছি, ভাঙড়ের বিধায়ক হিসাবে বলছি, নিন্দা প্রস্তাব যখনই মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকার বিধানসভায় নিয়ে আসবে, আলোচনার শেষে যদি ভোটাভুটি হয়, সেই ভোটাভুটিতে বিরোধীদের পক্ষ থেকে কজন ভোট দেবে দেখার দরকার নাই। একমাত্র বিজেপি ও তৃণমূল যে আছে, আমি বিধায়ক সংযুক্ত মোর্চার আমি দায়িত্ব নিয়ে বলছি, নিন্দা প্রস্তাব এই এসআইআর এর নামে অহেতুক লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে বাংলার মানুষকে অহেতুক হয়রানি করা হচ্ছে, আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে, এটা বন্ধের জন্য পশ্চিমবাংলার বিধানসভায় যদি নিন্দা প্রস্তাব মমতা ব্যানার্জি নিয়ে আসেন, সর্বপ্রথম নিন্দা প্রস্তাবের পক্ষে আমি আমার মূল্যবান ভোটটা দেব। কিন্তু করছে, এই নিন্দা প্রস্তাব পাস করালে লাভটা কি হবে তাও আপনাদের জানিয়ে রাখি।
এই নিন্দা প্রস্তাব পাস করি একটা কপি যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে পাঠায় যে পশ্চিমবাংলার অগস্ট হাউস তথা আইনসভা এই হয়রানির বিরোধিতা করছে, এই হয়রানির নিন্দা করছে, এই হয়রানি বন্ধের আহ্বান করছে, তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নড়ে চড়ে বসবে। এই নামের বানান ভুল, ফুল স্টপ ভুল, ম্যাচ মিসম্যাচ, স্পেলিং মিস্টেক, বা খাতুন ছিল বিবি, খাতুন ছিল বেগম, বা আমার হিন্দু সমাজের মায়েরা অনেক সময় বিয়ের পরে স্বামীর টাইটেলটাও অ্যাড করে। যেমন আমি যদি বলি আপনার প্রতিমা মণ্ডল, নাম প্রতিমা মণ্ডল, স্বামীর টাইটেল হচ্ছে ঘোষ, ধরলাম প্রতিমা মণ্ডল ঘোষ, অনেকে মায়েরা লেখে না এটা, তার বাড়ি নোটিশ চলে যাচ্ছে। এগুলো তো অহেতুক হয়রানি করা হচ্ছে। যে মহিলা প্রতিমা মণ্ডল ঘোষ সেম মহিলা, এটা তাকে গিয়ে ভিডিওতে প্রমাণ করাতে হচ্ছে। এগুলো বন্ধের জন্য বিধানসভায় যদি প্রস্তাব, নিন্দা প্রস্তাব নিয়ে আসে, নির্বাচন কমিশনকে দেয়, নির্বাচন কমিশন নড়ে চড়ে বসবে, বাধ্য এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে অহেতুক হয়রানি করা হচ্ছে এটাকে বন্ধ করার জন্য। আর যদি না বন্ধ করে, এর কপিটা নিয়ে সুপ্রিম কোর্টে যেটা মামলা রাজ্য সরকার করে, ওই মামলাতে অ্যাটাচ করে দিলে সুপ্রিম কোর্ট এটাতে ব্যবস্থা গ্রহণ করবে। অনেক আইনের বিশেষজ্ঞ বলছে এই অ্যাটাচমেন্ট যদি করে দেয় তাহলে এটাকে স্টে করে দিতে পারে, তাহলে এই হয়রানি আমাদের আর হতো না। কিন্তু এটা করছে কি? তাহলে এই হয়রানির যে শিকার হচ্ছেন, একদিকে বিজেপি, অপরদিকে তৃণমূল নির্বাচন কমিশনকে সামনে রেখে করছে। তাই আপনাদের বলবো, এই হয়রানির যোগ্য জবাব 2026 সালে বাংলার মানুষকে দিতে হবে। বাংলার মানুষকে হয়রানির জবাব দিতে হবে যে বিজেপি তৃণমূল মিলে তাদের ভোটের বাইনারি তৈরি করার জন্য এত মানুষকে রাস্তায় তুমি দাঁড় করিয়ে দিয়েছো। এর জবাব আমরা 2026 সালে বাংলার মানুষ বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে দেখিয়ে দেবো। মায়েরা এসআইআর খুব ভয় পেয়ে যাচ্ছেন। মায়েদের কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? তাহলে এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। এই এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না বলে আমার উপরে অনেক রাগ। আবার আমার ভাই বক্তব্য, আতঙ্কিত হলে আপনার কি সমস্যার সমাধান হবে? আমি আতঙ্কিত হয়ে গেছি, আমার 27 তারিখে ডাক পড়েছে, আমার হয়ে কেউ চলে যাবে নাকি? এ বলুন। হ্যাঁ, আমাকে তো আমার জবাবটা দিতে হবে। তাহলে আতঙ্কিত হলে তো আমি কাগজ নিয়ে যেতে পারবো না। আর দুনিয়ার কাগজ নিয়ে যাবেন না, দুনিয়ার কাগজ নিয়ে যাচ্ছে, জেরক্স করে জেরক্সের দোকানে একদম লাফালাফি করছে। কি আবার চলে যাচ্ছে এফিডেভিট করতে। কতটা এফিডেভিট করতে লাগবে কি লাগবে না অ্যাডভোকেটদের জিজ্ঞাসা করুন তো। দুনিয়ার লোক এফিডেভিট করতে ছুটছে, টাকা কেন খরচ করছেন? আমি আপনাদের একটা কথা বলি, 27 তারিখে ডাক পড়েছে, 27 তারিখে আমার অসুস্থ হয়ে গেছি, তাহলে কি আমার নাম কাটা যাবে? আপনার মেয়ের বিয়ে আছে, আপনার ছেলের বিয়ে আছে, আপনার পরিবারের কারো অপারেশন ছিল, আপনি অভিভাবক, তাছাড়া হবে না। 27 তারিখে আপনার ডাক পড়েছে, আপনি একটা অ্যাপ্লিকেশন করে জমা দিয়ে দিন। এই আরোকে বা আরোকে রিসিভ নিয়ে নিন, পরে ডেট দেবে আপনাকে। অযথা আপনাকে আমাকে পাজেল্ড করে দিচ্ছে, ব্রেনকে ডাইভার্ট করে দিচ্ছে। এখন প্রশ্ন করা দরকার ছিল মোদিজিকে, যে আপনি বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেব, 11 বছর হয়েছে, 22 কোটি চাকরি কাকে কাকে দিয়েছে লিস্ট দেন। এই প্রশ্নটা করার দরকার ছিল মোদিজিকে। এখন প্রশ্ন করার দরকার ছিল, আপনি বলেছিলেন নোটবন্দির সময় যে রাস্তায় একটু দাঁড়াও, এই নোটবন্দির ফলে জঙ্গি কার্যকলাপ বন্ধ হয়ে যাবে, তোমার লাভ হবে। আমরা আপনার কথা শুনে রাস্তায় দাঁড়িয়ে আমরা অনেক কষ্ট করেছিলাম, কিন্তু এখন জঙ্গি কার্যকলাপ এত বেড়ে যাচ্ছে কেন, বন্ধ করতে পারেন না? এই প্রশ্নটা করার দরকার ছিল। প্রশ্নটা করার দরকার ছিল এখন মোদিজিকে, যে আপনি বলেছিলেন কালো টাকা ফিরিয়ে নিয়ে আসবো বিদেশ থেকে, 15 লক্ষ করে টাকা দেবো, কার অ্যাকাউন্টে 15 পয়সা গিয়েছে তার তথ্য দেন। এখন প্রশ্ন করা দরকার ছিল মোদিজিকে, 1 টাকা সমান 1টা ডলার পাবো, কিন্তু 2014 সালে 61 টাকা দিলে 1টা ডলার পেতাম, এখন 90 টাকা দিলে 1টা ডলার পাচ্ছি কেন, এত টাকার মান কমে যাচ্ছে? এই প্রশ্নটা করার দরকার ছিল। তার পরিবর্তে এসআইআর এর কাগজটা ঠিক আছে না নেই, নওশাদ বাবু একটু দেখেন তো। মানে বুঝতে পারছেন মাইন্ডকে কেমন ঘোরাচ্ছে? প্রশ্ন করার দরকার ছিল মমতা ব্যানার্জিকে, যে আপনি বলেছিলেন সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমারে দিয়ে দেবো, আপনি বলেছিলেন 10,000 মাদ্রাসা দেবো, আপনি বলেছিলেন ST/SC ভাইদের আপলিফমেন্ট করব, আপনি বলেছিলেন দলিত ভাইদের এগিয়ে নিয়ে যাব, আপনি বলেছিলেন ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব,
এখন কি অবস্থায় আছে, প্রশ্ন করার দরকার এইগুলো। এর পরিবর্তে আমরা কি করছি, এফিডেভিট করতে শ্রীরাম বারুইপুর কোর্টে যাচ্ছি, কোন উকিলের কাছে এফিডেভিটটা করব, অ্যাফিডেভিটটা কোন উকিলের কাছে করব। এই অ্যাফিডেভিটের চক্করে পড়ে লাইনে দাঁড়িয়ে আমরা সব আমাদের সাবজেক্টকে ভুলে যাচ্ছি। সাবজেক্ট হচ্ছে সরকারকে প্রশ্ন করা, সাবজেক্ট হচ্ছে প্রশ্ন করা। গতকালকে দেখছিলাম একটা ভিডিও, বিহারে সরস্বতী পুজো করতে গেলে নাকি লাইসেন্স লাগবে। এই প্রশ্নটা করা দরকার যে সংবিধান 25-26 অনুচ্ছেদে যেটা আমাদের অধিকারের কথা বলেছে, আমি আমার ধর্মচারণ করব, ধর্ম পালন করব, আমাকে পুজো, আমাকে নামাজ করতে গেলে লাইসেন্স কেন দিতে হবে? এই প্রশ্নটা করার আজকে দরকার। তার পরিবর্তে আপনি আমি বাঁচবো নিচে কিভাবে ভাবছি, এখন যে যার বাঁচার ধান্দায় ঘুরছি। আমি অনুরোধ করব, আমরা বাঁচবো কি করে যেদিন আমরা বুঝতে শুরু করব এই রাজনৈতিক কারবারিরা অহেতুক আমাদের রাস্তায় দাঁড় করাতে পারবে না। এখন দেখুন নওশাদ কিভাবে বাঁচবো, আমি বাঁচবো কি করে, কারিমুল নিজের হেতে ভাবছে, আপনি নিজের হেতে ভাবছেন। এই যে আমরা নিজের ভাবতে শুরু করছি, এটা তো ভাবানো হচ্ছে আমাদের। আচ্ছা, প্রশ্ন করা দরকার নাই যে আপনি এই বড়দিন পালন হলো, গির্জার সামনে গিয়ে হনুমান চালিসা পাঠ করাচ্ছেন কেন? তার ধর্মচারণে আঘাত দেওয়া হচ্ছে না? প্রশ্ন করা দরকার নেই যে বাড়ির মধ্যে নামাজ পড়ছে, আপনি তুলে নিয়ে তাকে চলে যাচ্ছেন? প্রশ্ন করা দরকার নেই যে ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষ, আর্টিকেল 25-26 ধর্ম পালন, ধর্মচারণ, ধর্মীয় উৎসব করার অনুমোদন দিয়েছে, তা সরস্বতী পুজো করতে গেলে লাইসেন্স লাগবে? এ কোন ভারত এটা? এই প্রশ্ন করা দরকার ছিল তো। এই সব প্রশ্ন হচ্ছে না। এখন কি হচ্ছে যে আমি বাঁচবো কি করে, আমার ভোটাধিকার লিস্টে নাম উঠে কাগজ নিয়ে ছুটছি আমি এরকম করে। এটা তো করা হচ্ছে। এই ফাঁদে যদি পা দেন আরো দুদিন আসবে। তবে হ্যাঁ, অনুরোধ, যাদেরকে হিয়ারিংয়ে ডেকেছে আপনাদের কিন্তু অ্যাটেন্ড হবেন। রাগ দেখিয়ে কেন কেউ ঘরে বসে থাকবেন না, এটা অনুরোধ করছি। আর আমার এত পাওয়ার নাই যে বুথে বুথে নিজে করে দিতাম, সেই পাওয়ারটা আমার নাই। কিন্তু কোনো বুথের যদি ভোটার লিস্টের নাম কারো বৈধ কেটে যায়, তাকে ফিরিয়ে নিয়ে আসার লড়াই করার পাওয়ার আপনারা আমার হাতে দিয়েছেন। যেদিনকে রাজ্যের দেবেন দায়িত্ব, সেদিনকে সুদিন ফিরে এসে যাবে, এই নোংরামিটা বন্ধ হয়ে যাবে।